এত নোংরা নিয়ে ঢুকবে কেন? ওসিডি কখন কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা, কখন অসুখ। লাইটের সুইচগুলো অফ করেছি তো, ফ্যানটা বন্ধ আছে তো, গ্যাসটা অফ করেছি। আশপাশের মানুষগুলিকেও বেশ প্রভাবিত করছে। সোফায় বসলে বাবা, তুমি এসে আমার খাটে বসলে। ঠিক জায়গার জিনিস জায়গায় না থাকলে, বা আমার দুটো জুতো যেমন সমানভাবে রাখার কথা তেমনি না থেকে যদি সরে যায়, মুশকিল হচ্ছে এই গুনতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমার ভীষণ কষ্ট হতে শুরু করবে। এটা কেবলই বাতিক নয়, অসুখ। অসুখ যত কাঁচা অবস্থায় ধরা যাবে, কখন এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে সেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ব্রেনের বায়োলজিক্যাল। রেগে যাচ্ছি, বিরক্ত হচ্ছি, ভূমিকাটা ঠিক কেমন হওয়া উচিত? হাত ধুয়েছি ঠিক করেছি, এর থেকে বেশি আর ধুতে হবে না। নমস্কার, আমি তিয়াস দ্য ওয়ার্ল্ডের আরও একটা নতুন পডকাস্টে এসে গেছি আপনাদের সঙ্গে। আজকের বিষয় ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সাধারণভাবে এই ওসিডি শব্দটা শুনলেই আমরা হাত ধোয়ার বাতিক বা পরিষ্কার পরিচ্ছন্নতা এইটুকুই ভাবি, কিন্তু এটা কিন্তু অনেক বড় সমস্যায় পরিণত হতে পারে, এমনকি মানসিক অসুখের পর্যায়েও যেতে পারে। কখন এমনটা হয়, হলে কি করতে হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর অনিরুদ্ধ দেব। তিনি বুঝিয়ে বলবেন যে এই ওসিডি কখন কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা, কখন অসুখ। ডাক্তারবাবু, ওয়েলকাম। থ্যাংক ইউ, গ্ল্যাড টু বি ব্যাক। থ্যাংক ইউ স্যার। তো আজকের এই যে বিষয়টার কথা আপনাকে বললাম, এরকম মানুষ আমরা আশপাশে দেখি যে একটুখানি খুঁতখুঁতে, একটু জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করেন, একটুখানি বারবার হাত পা ধোয়ার করেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবধি বলি, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই কখন এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে সেটা অসুখের পর্যায়ে চলে যায়। সাইকিয়াট্রিতে আমাদের এক ধরনের অসুখের কথা আমরা বলি, যেটার নাম দেওয়া হয়েছে কালচার বাউন্ড সিনড্রোম, অর্থাৎ একটা কোনো কালচারের মধ্যেই এই সিমটম সমষ্টিটা ঘোরাফেরা করে, আবদ্ধ রয়েছে, অন্য কালচারে সেটা নেই। এবং বাঙালিদের মধ্যে যেটা সূচিবায়ু, সেটা কিন্তু ইন্টারন্যাশনালি সাইকিয়াট্রি জগতে একটা কালচার বাউন্ড সিনড্রোম বলে মানা হয়। কালচার বাউন্ড সিনড্রোম সবসময় চিকিৎসাযোগ্যই যে হতে হবে তার কোনো অর্থ নেই, কেননা কালচার সেটাকে মেনে নেয়। একটা সময় আজকের যারা ইয়াংস্টার তারা হয়তো দেখেননি, কিন্তু আমরাও আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের সকলেরই পাড়ায় এমন একজন ইউজুয়ালি বয়স্কা মহিলা থাকতেন, যিনি সারাদিন ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করে চলেছেন, চতুর্দিকটা জলে কাদায় একেবারে বাড়িতে কাকচিল বসতে পারতো না। এইটা ছিল সূচিবায়ুর কালচার বাউন্ড সিনড্রোম। কিন্তু এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই কালচার বাউন্ড সিনড্রোম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটা অংশ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি এত বড় একটা জিনিসকে বোঝায়, তাহলে তার মধ্যে সূচিবায়ু এইটুকু। সূচিবায়ুর বৈশিষ্ট্যটা হচ্ছে শুধু ওই যেটা ধোয়া-ধুই পরিষ্কার করা, যেটা হাত ধোয়া, পা ধোয়া, শরীর ধোয়া, অর্থাৎ টয়লেটে গিয়ে শরীর ধোয়া বা চান করার সময় গোটা শরীরটা ধোয়া, জিনিসপত্র ধোয়া, বাসন। আমার জীবনে, আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি যেটা ম্যাক্সিমাম দেখেছি সেটা হচ্ছে যে সেই ঘটনাটা যেখানে আমার একজন এক্স পেশেন্ট দার্জিলিংয়ে গিয়ে তিনি গরমের সময় অত্যন্ত জলকষ্ট যেখানে, সেখানে তিনি ভোর রাতে উঠে তিনি তাদের যত পোশাক আশাক এনেছিলেন সমস্ত হোটেলের বিছানার চাদর, বালিশের ওয়ার, এমনকি জানলার পর্দা খুলে তিনি কেচে মেলে দিয়েছিলেন, এবং হোটেলে জল নেই। ওই রকম একটা সময় হোটেলে জল নেই, একদম হই হই পড়ে গেছিল, এবং ওই ভিজে কাপড় পরা অবস্থায় তাদের হোটেল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে সেই নিয়ে তারা হি করে কাঁপছে না, দার্জিলিং শহর শুদ্ধ লোক দেখতে আসছে, এরকম একটা ঘটনাও ঘটেছিল। তো এই যে অসুখ, এই অসুখটা হচ্ছে প্রধানত আমরা যেটা বলি সেটা হচ্ছে অবসেশন এবং কম্পালশনের সংমিশ্রণ। এবং অবসেশন মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা প্রয়োজন ফুরিয়ে যাওয়া চিন্তা, যখন বারংবার আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়, ইন্ট্রুসিভ repetitive thoughts which are intrusive, যেগুলো হয় প্রথম থেকেই অর্থহীন, নয়তো তার অর্থ
অর্থটা শেষ হয়ে গেছে। আমার চুলটা ঠিক আঁচড়ানো আছে তো, আমার না মানে যা হোক আর কি, চুলটা ঠিক আঁচড়ানো আছে তো, এটা আমার একবারের জন্য ঠিক মনে হতে পারে, কিন্তু বারবার যদি আমার মনে থাকে এবং চুল আঁচড়েই যায়, আমার জামার বোতাম ঠিক লাগানো আছে, পকেটের প্লেনের টিকিটটা ঠিক, ট্রেনের টিকিটটা রেখেছি তো, বারবার করে চেক করছি, এই যে জিনিসটা, এই জিনিসগুলো সমস্তটাই আর কি অবসেশনের পর্যায়ে। কিন্তু যখন আমি সেটা অ্যাকশনে যাচ্ছি, সেখানে অ্যাকশনটা হচ্ছে সেই চিন্তার ফলে যে অ্যাক্টিভিটিটা, সেটা অ্যাকশন। আমি যদি বারবার চুল আঁচড়াই, বারবার হাত ধুই, আমি বারবার পকেটে হাত দিয়ে টিকিট আছে কিনা চেক করি, সেইটা হচ্ছে আমার কম্পালশন, চিন্তাটা হচ্ছে অবসেশন। এবার অবসেশনে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার শুধু অবসেশন থাকতে পারে, স্ট্রেঞ্জলি চিন্তা ছাড়া কম্পালশন থাকতে পারে। আচ্ছা, যে বহুদিন ধরে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার চলতে চলতে আমার আর চিন্তাটা নেই, কিন্তু আমি হাত ধুয়ে যাচ্ছি, অভ্যেসটা থেকে গেছে। সমস্যাটা শুনে আমার যেটা মনে হলো, এটার একটা সামাজিক প্রভাবও রয়েছে। এটা একমাত্র সেই ব্যক্তি যে আক্রান্ত তা নয়, তিনি তার আশপাশের মানুষগুলিকেও বেশ প্রভাবিত করছেন, এবং তারাই এই যে অনাকাঙ্ক্ষিত একটা বাতিক, তাতে তারা বিপদেও পড়ছেন কখনো কখনো। দার্জিলিং এর ঘটনাটা যার উদাহরণ, ওটা একটা মারাত্মক উদাহরণ। একটা ঘটনা যেটা সারাক্ষণ যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে তাদের বাড়ির লোকেরা বলেন, যে বাড়িতে ঢোকা মাত্র যে কখন ঢুকছি, কিভাবে অবস্থায় ঢুকছি, তার আমাকে চান করতেই হবে। সে শীতের রাতেও চান করতে হবে, সে ছোট্ট বাচ্চা ঢুকছে তাকেও চান করতে হবে, বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে তার কোনো খেয়াল নেই, তাকে নিজেরও ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু তাকে চান করতে হবে। এবং তার বক্তব্যটা হচ্ছে যে এত নোংরা নিয়ে ঢুকবে কেন, একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো নেই। এবার ওইখানটাতে ওই একটা জায়গায় এসে যায় যে আমি যেটা বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা, তুমি সেটাকে মানছো না, তার মানে তুমি নোংরা। উনি আলাদা সেট করেছেন। এবং শুধু তাই না, আরেকটা জায়গায় সমস্যা হয় যেটা, সেটা হলো যে বাড়িতে কেউ ওয়েলকাম নয়, হয়তো বলছেন না চলে যাও, কিন্তু বোঝাই যাচ্ছে যে তুমি এসে আমার সোফায় বসলে, বাবা তুমি এসে আমার খাটে বসলে। এবার যেই চলে গেল, সে যত রাতি হোক না কেন তত রাতি আমার বিছানার চাদরটাকে কাচতে হবে, ইত্যাদি ইত্যাদি, ওয়ার্ডটাকে সোফাটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, উনি যেখানে যেখানে বাইরের লোক এসে সেই সব জায়গাগুলোকে মুছতে হবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো ডেফিনেটলি সামাজিক স্তরেও পারিবারিক স্তরে নানা রকম সমস্যার সৃষ্টি করে। এটা তো ধোয়াধুয়ি মোছামুছির একটা দিক গেল। আমি এরকম ঘটনা শুনেছি যে এটার বাইরে ঠিক জায়গার জিনিস জায়গায় না থাকলে, বা আমার দুটো জুতো যেমন সমানভাবে রাখার কথা তেমনি না থেকে যদি সরে যায়, সেটা ঠিক করা, এবং সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে খচখচানি একটা এমনই কাজ করে কি, যেটা কিনা তার হয়তো ক্ষতি করে ফেলছে, তার শরীর খারাপ করবে, যেটা বাইরে থেকে আমরা কেউ বুঝতে পারছি না। বাড়াবাড়ি করছিস কেন? আপনি কি এই বিষয়টা কোনো কেস স্টাডি দিয়ে বা উদাহরণ দিয়ে বোঝাতে পারেন যে ঠিক কি হয় একটা মানুষের ভেতর? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে কম্পালশনগুলো হয়, তার মধ্যে ওয়াশিং কম্পালশন হতে পারে, অর্থাৎ ধুচ্ছি, ক্লিনিং কম্পালশন হতে পারে, না ধুয়ে পরিষ্কার করছি, অ্যারেঞ্জিং কম্পালশন হতে পারে, কাউন্টিং কম্পালশন হতে পারে, যে আমাকে ধরুন যে কাজটাই করছি গুনে গুনে করতে হচ্ছে। যেমন আমি এই মুহূর্তে আপনাদের স্টুডিওতে ঢুকে আমার যদি সেই কম্পালশন থাকতো, আমি আপনাদের বলে দিতে পারতাম এই ছবিতে কটা ইটের ছবি আছে, বা কটা সিঁড়ি বেয়ে আমি উঠেছি, কটা সিঁড়ি বেয়ে নেমেছি, দোকানে ঢুকে কোন জিনিস কটা আছে, এগুলো আমাকে বারবার গুনতে হচ্ছে। এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মুশকিল হচ্ছে এই গুনতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায়, তাহলে আমার ভীষণ কষ্ট হতে শুরু করবে। বা এই অ্যারেঞ্জ করতে গিয়ে যে একটা জিনিস একদম চৌকো মাপে মাপে থাকতে হবে, সেটা সরে গেলেই ভীষণ কষ্ট হবে, যে বেরোতে পারছে না, জুতোটা ঠিক আছে কিনা, আমি জুতো পরে বেরোচ্ছি, চটিটা ঠিক রেখে যাচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো বারবার যাচ্ছে আসছে। বারবার ঘরে ঢুকে গিয়ে চেকিং কম্পালশন, দেখতে হচ্ছে লাইটের সুইচগুলো অফ করেছি তো, ফ্যানটা বন্ধ আছে তো, গ্যাসটা অফ করেছি তো, জানলার ছিটকিনি বন্ধ আছে তো, সারাক্ষণ চেক করে যাচ্ছি। এবং শুতে যাবার আগে আমাকে বাড়ির 53টা জানলা, 3তলা বাড়ি, সেখানে সবকটা জানলা চেক করতে হবে, নেমে এসে আবার চেক করতে হবে। অর্থাৎ আমি আর পেরে উঠছি না, তখন বাড়ির লোককে বলছি যা তো তুই গিয়ে চেক গুনে দেখে আয়। এগুলো শুনতে হাসির লাগে, কিন্তু যাদের করতে হচ্ছে তিনি একজন বয়স্ক ভদ্রলোক, তাকে বলা হয়েছে সিঁড়ি ওঠানামা করবেন না, তিনি খেয়ে উঠেছেন। এবং সবচেয়ে বড় কথা, তার মাথার ভেতরে এটা কন্টিনিউয়াস চলছে, তার মস্তিষ্ক তো টায়ার্ড হয়ে পড়ছে। এবং তিনি যখন তার মেয়েকে বলছেন যে আগে এবার দেখে দিয়ে আমার, তুমি তো 3বার দেখেছো, আমাকে দেখতে, এইখানে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। এই যে যার মধ্যে এটা রয়েছে, যিনি বারবার চেক করছেন, তিনি তো নিজে একটা সাফার করছেনই, তার ভেতরে চলছে, তার আশপাশের মানুষগুলো যারা বিরক্ত হয়ে যাচ্ছে একটা দিক, তাদের ভূমিকাটা ঠিক কিরম হবে? মানে আমি বুঝতে পারছি যে আমার পাশের মানুষটি এটাকে নিয়ে অবসেসড হয়ে পড়ছেন, বারবার বলছেন, রেগে যাচ্ছি, বিরক্ত হচ্ছি, ভূমিকাটা ঠিক কেমন হওয়া উচিত? দেখুন, প্রথমত যেটা সেটা হচ্ছে যে খুব রাগারাগি চেঁচামেচি না করে জিনিসটাকে রেজিস্ট করতে হবে। অর্থাৎ
আমি যদি আরেকজনের কম্পালশনে বা অবসেশনের শিকার হয়ে যাই, আমাকেও যদি 10 বার করে হাত ধুতে হয়, চান করতে হয়, তাহলে তার কোনো সুবিধা হচ্ছে না, আমার তো হচ্ছেই না। সুতরাং সেটা রেজিস্ট করতে হবে। সেটা একটা অ্যাগ্রেসিভ, অ্যাবিউসিভ সেভাবে রেজিস্ট না করেও নরমভাবে এবং ফার্মলি, না এটা করার দরকার নেই, আমি 2 বার পা ধুয়েছি বা 1 বার পা ধুয়েছি, আমি পা ধুয়েছি, হাত ধুয়েছি, ঠিক করেছি, এর থেকে বেশি আর ধুতে হবে না, এই জায়গাটাতে এসে ঠেকতে হবে, যাতে তার চিন্তাটাও একটা সময় গিয়ে থামে। কিন্তু সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে চিকিৎসা করতে হবে। এক্স্যাক্টলি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আজকে প্রমাণিত যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ব্রেনের বায়োলজিক্যাল একটা কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য হয়, যে কেমিক্যাল ইমব্যালেন্সটা আমরা রেস্টোর করতে পারি। সুতরাং চিকিৎসা আবশ্যিক, এবং ওষুধের সঙ্গে সাইকোথেরাপি করে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারকে বহুলাংশে কন্ট্রোল করা যায়। আচ্ছা, মানে এটা কেবলই বাতিক নয়, অসুখ, এটা বুঝতে পারার পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা এবং সেই চিকিৎসাটা নিয়ে সম্পূর্ণ সেরে ওঠা, এটা সম্ভব। সম্পূর্ণ সেরে ওঠার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে এখনো অবধি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সম্বন্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে পৌঁছতে রোগীর দেরি হয়ে যায়। রোগীরা বেশিরভাগ সময়ই যখন 30-এর কোঠায় বা 40-এর কোঠায় তখন এসে ডাক্তারের কাছে পৌঁছন, এবং তার আগে তারা ডাক্তারের কাছে যান না। যেটা খুব আনন্দের কথা এবং রিলিফের কথা সেটা হচ্ছে আমরাও যখন ছোট ছিলাম তখন একটি ছোট বাচ্চা যদি অবসেসিভ সিমটমের কথা বর্ণনা করতো, বাবা মা তখন 2 থাপ্পড় দিয়ে ঠিক করার চেষ্টা করতো। একদমই তাই, যে আবার কি কথা। কিন্তু আজকাল অনেক ছোট বাচ্চাকে বাবা মা নিয়ে আসছেন চিকিৎসা, তারা বুঝতে পারছেন এর একটা সমস্যা, এবং তারা সেটা চিকিৎসা করার জন্য আসছেন। আগে হলে যেটা হতো সেটা হচ্ছে চিকিৎসা করতে করতে এত দেরি হয়ে যেত শুরু করতে করতে, যে সেখানে ডাক্তাররা থই পেতেন না। আজকে যদি আমার একটা সমস্যার সিমটম আমার 10 বছরের কম বয়সে শুরু হয়, এবং আমি সেটা যখন আমি 20+, 30+ বা 40+, তখন গিয়ে আমি ডাক্তারের কাছে পৌঁছেছি, তখন অত বছর ধরে চলছে। সেই জায়গাটা আমরা এখনো জানি না অল্প বয়সে চিকিৎসা করে আমরা কতটা রিলিফ দিতে পারবো। কিন্তু এ বিষয়ে তো সন্দেহ নেই যে একটা অসুখ যত কাঁচা অবস্থায় ধরা যাবে তত সেটার কমপ্লিট রিকভারি না হোক, রিলিফ আমরা অনেকটা বেশি দিতে পারবো। পরিবারের একটা বিরাট ভূমিকা থেকে যাচ্ছে, পারিবারিক সমর্থন দরকার হচ্ছে, বোঝাপড়া দরকার হচ্ছে, এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার হচ্ছে। কিন্তু এটা তো এমন নয় যে কোনো পরিবার বুঝতে পারছে, কোনো পরিবার বুঝতে পারছে না। অর্থাৎ এটার তো একটা সামগ্রিক সচেতনতা প্রয়োজন, না হলে তো এই গ্যাপটা থেকেই যাবে যে কে সাহায্য চাইতে চিকিৎসার কাছে পৌঁছাবেন, কে পৌঁছাবেন না। তো এটা নিয়ে একটা সচেতনতার জায়গা কি আপনার তৈরি করা উচিত বলে মনে হয়? সচেতনতার জায়গা তৈরি করা উচিত, এবং সচেতনতার জায়গা তৈরি হচ্ছে। ওই যে কথাটা আপনাকে বললাম যে আমার ছোটবেলায় পাড়ায় পাড়ায় সূচিবায়ুগ্রস্ত মানুষ থাকতেন, তাদের নিয়ে পাড়াশুদ্ধ লোক হাসাহাসি করতেন, তার বেশি কিছু হতো না। আজকে আপনি একটা স্টুডিওতে বসে জিনিসটা আলোচনা করছি, যেটা একটা পডকাস্টে যাবে এবং সেটা অজস্র মানুষ দেখতে পাবেন। এটা আমার কাছে আমার নিজের প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে একটা বিশাল, মানে একটা না 2-3টে বিশাল লাভ। এই লাভগুলো সবসময়ই সাহায্য করবে, সবসময়ই মানুষকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে, এবং আমাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবো। আচ্ছা, তাহলে আমার এই সমস্যাটা আছে, তাহলে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে। সবসময় আরেকজন হাত ধরে কেন নিয়ে যাবে? আমি যদি নিজে বুঝতে পারি। অনেক সময় এটা দেখেছি আমরা, যে একটি ওই যেটা বললাম যে 10 বছরের কম বাচ্চা, 9 বছর বয়সে তিনি প্রথম আইডেন্টিফাই করতে মনে করে বলতে পারছেন যে জানেন আমার এই সিমটমটা না প্রথম আমি দেখেছিলাম তখন আমার 9 বছর বয়স ছিল, এবং তিনি তার প্রথম যখন চিকিৎসা করতে আসছেন, যে যার কথা বলছি, তখন তার বয়স 69। আমি আমার জীবনে এই এত বড় 60 years গ্যাপ ফ্রম দ্য ফার্স্ট আইডেন্টিফাইড সিমটম এবং প্রথম ডাক্তারের কাছে আসা আমি এত বড় দেখিনি। এবং তারও কিন্তু নিয়ার টোটাল ইমপ্রুভমেন্ট হয়েছিল চিকিৎসা করে, যে 60 বছরের আনকন্ট্রোল অসুখের পরেও কিন্তু চিকিৎসা শুরু করে তার নিয়ার টোটাল ইমপ্রুভমেন্ট হয়েছিল। অর্থাৎ আশাহত হওয়ার কোনো জায়গা নেই যে ও বাবা আমি অনেক দিন ধরে ভুগছি, কি হবে, চিকিৎসা করলে একটা ফল পাওয়া যাবেই। ডক্টর দেব খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে বললেন, এবং আমাদের আশপাশে এমন মানুষ আমরা কম বেশি দেখি, আমাদের এখন একটা কমন শব্দবন্ধ আমরা শুনতে পাই, হয়তো
বন্ধুদেরকে বলি তোর তো ওসিডি আছে, এই নিয়ে হাসাহাসি বা লজ্জা পাওয়া। ডক্টর দেব খুব ভালো করে বুঝিয়ে দিলেন এটা পুরোপুরি রিকভার করা যায় ঠিক সময়ে ডাক্তারের কাছে গেলে। আপনারাও নিজেদের মনের যত্ন নিন এবং খেয়াল রাখুন কখন সাহায্য চাইতে হবে। এই এপিসোড ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন। এবং আপনাদের যদি এরকমই মনোরোগ সংক্রান্ত কোনো বিষয় বা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, কৌতূহল থাকে বা কিছু বলার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন 8777350151 এই নাম্বারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই।